আরে নাটা, তুমি তো সুন্দর, কিন্তু চুল আঁচড়ালে সকালবেলা করো। অন্ধকার হওয়ার পরে ভাঙা আয়না দেখে যদি চুল আঁচড়াও তাহলে তুমিও 5টা বিনুনিওয়ালা পিশাচিনী হয়ে যাবে, সাবধান। পেছনে ভাঙা আয়না পেয়েছিলাম, তাই নিয়ে আসলাম। এখন চুলটা ঠিক করছি। এই বেড়াল ভূতটা বলছিল কাকি আমার চুলে জট লেগেছে। আমি কি জানি নাটা, রাত্রেবেলা ভাঙা আয়না দেখতে নেই এটা আমি জানি না, কিন্তু 5টা বিনুনিওয়ালা পিশাচিনী কে কাকি? হ্যাঁ, আমাদেরকে গল্প শুনিয়ে অনেক দিন হয়ে গেছে। বলো না সেই 5টা ঝুঁটি ডাইনিটা কে ছিল? তিনজনে আগুনের কাছে খোলা ময়দানে বসেছিল। কাকি গল্প বলতে শুরু করে দিল। অনেক বছর আগে একটা মেয়ে ছিল মীরা। শহর থেকে জিনিসপত্র কিনে নিজের গ্রাম নিবারার দিকে যাচ্ছিল। যখন হেঁটে যাচ্ছিল, চাষের জমির সীমানা পার করার সময় একটা চকচক করতে থাকা আয়না দেখতে পেল। মেয়েরা তো এমনিতেই আয়নার পাগল হয়, তাই ও আয়নাটা উঠিয়ে নিয়ে হাঁটছিল। আমাকে গ্রামে ঢোকার সুযোগ দাও, ততক্ষণ আমি সীমানায় দাঁড়িয়ে তোমার অপেক্ষা করতে থাকবো। ও বাড়িতে গিয়ে সব জিনিসপত্র মাকে দিয়ে ঘুমোতে চলে যায়। মধ্যরাত্রি হয়ে গিয়েছিল। জলদেশটা পাওয়াতে উঠে আসলো। তারপরে বিছানায় আবার শুতে যাওয়ার সময় যে ভাঙা আয়নাটাও পেয়েছিল, সেটার মধ্যে তাকিয়ে থেকে চুল আঁচড়াচ্ছিল। অর্ধেক রাত্রের পরে যখন একটা কুমারী মেয়ে ভাঙা আয়না দেখে চুল আঁচড়াতে থাকে, ও আত্মাকে নিজের ভেতরে ঢোকার জন্য নিমন্ত্রণ দেয়। এটা একটা প্রাচীন স্বাগত জানানোর প্রথা মানা হয়। তাই বড়রা বলে গিয়েছিল যে কিছু এমন কাজকর্ম থাকে যেগুলো রাত্রে হওয়ার পরে করতে নেই, যেমন রাত্রেবেলায় ঘরের বাইরে থাকা, নখ কাটা বা ভাঙা আয়না দেখে চুল আঁচড়ানো। এইসব কর্মকে ভূতদের আমন্ত্রণ জানানোর কর্ম বলা হয়। এর মধ্যে যে পিশাচিনীটা সীমানার গাছের উপরে বসেছিল, এই সময়ের অপেক্ষা করছিল। উড়ে ও গ্রামে ঢুকে পড়ল আর মীরার মধ্যে ঢুকে পড়ল। মীরার মধ্যে এখন ভূত ঢুকে পড়েছিল। ও উঠে গিয়ে গ্রামের সীমানা পার করে শ্মশানে চলে যায় আর নিজের হাত দিয়ে কবর ঘুরতে শুরু করলো। কবরের মধ্যে একটা কঙ্কাল ছিল, যার হাতে ওই ভাঙা আয়না ছিল। ওর হাত থেকে ওই আয়নাটা নিয়ে গিয়ে মীরা একটা ভয়ানক হাসি হাসতে শুরু করলো। হাসিটা শান্ত শ্মশানে প্রতিধ্বনি হতে শুরু করলো। মীরা আয়নাটা নিয়ে বাড়ি ফেরত আসলো। ভোর হওয়ার আগে পিশাচিনী মীরার শরীর থেকে বাইরে বেরিয়ে গিয়ে আয়নার মধ্যে ঢুকে পড়ত, আর প্রত্যেক রাত্রে আবার আয়নার থেকে বেরিয়ে মীরার মধ্যে ঢুকে পড়ত। হঠাৎ করে নতুন বউকে পিশাচিনী রূপে দেখে সবাই ভয় পেয়ে যায়। অন্ধকারে ও কোথাও উধাও হয়ে যায়। নতুন বউয়ের আত্মীয়রা হাতে লণ্ঠন নিয়ে গ্রামের চারিদিকে ওকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারা গ্রামে খোঁজা হলো, কিন্তু নতুন বউকে কোথাও খুঁজে পাওয়া গেল না। পরের দিন শ্মশানে নতুন বউকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল, কিন্তু ওর মাথায় চুল ছিল না। ওখান থেকে উঠিয়ে ওকে বাড়ি আনা হলো আর বিছানায় শোয়ানো হলো। কিছুক্ষণ পরে বউয়ের জ্ঞান ফিরল। আমার মাথা কি কামালো, আমি এমন অবস্থায় থাকলে আমাকে কে বিয়ে করবে?
ওর নিজের কি হয়েছিল কিছুই ওর মনে ছিল না। কে ওকে নিয়ে গিয়েছিল এটাও ও জানতো না। ন্যাড়া মেয়ের সঙ্গে কেউ বিয়ে করবে না। বরের বাড়ির লোকেরা বিয়ে না করিয়ে ওখান থেকে চলে যায়। সেদিন থেকে ওদের গ্রামে বিয়ের মুহূর্তের সময় মেয়েকে ভূতে ধরে নেয় আর সারা রাত ও কোথাও হারিয়ে যায়। পরের দিন সকালে শ্মশানে ন্যাড়া অবস্থায় তাকে পাওয়া যায়। এমন হতে থাকায় সারা গ্রামে লোকেরা ভয় পাচ্ছিল। নিবারা গ্রামের কোনো মেয়েকেই বিয়ে করার জন্য কে এগিয়েও আসছিল না। একদিন, ক্ষমা করো বাবা, আমাদের গ্রামে ভূতের সমস্যা, তবু আমি তোমাদের বিয়েটাকে ঠিক করলাম। রাত্রে বউকে ভূতে ধরে নিয়ে গেছে, এখন দেখো ন্যাড়া হয়ে ফিরে এসছে। এই গ্রামের মেয়েকে বিয়ে করো না। আমার ছেলে মানলই না। এবার এই ন্যাড়া মাথাওয়ালা মেয়েকে বিয়ে করে যদি নিয়ে যাই আমাদের সম্মানের কি হবে? মা, তুমি ভুল বলছো। ন্যাড়া হয়েছে তো কি হয়েছে, চুল তো আবার এসে যাবে। যেমন আমি বলেছিলাম এর সঙ্গেই আমি বিয়ে করব। কিন্তু মন থেকে মেয়েটার সাথে বিয়ে করে নেয়। কিন্তু বিয়ের রাতে মেয়ে 5টা বিনুনিওয়ালা পিশাচানির রূপে প্রকট হলো আর বরের রক্ত চুষে ওকে মেরে ফেলল। তারপরের থেকে সেই গ্রামে কারোর বিয়ে হলো না। গ্রামবাসীরা বাইরে গিয়ে বিয়ে করছিল, কিন্তু যেই ওরা ওই গ্রামে পা রাখত, নতুন বউ 5টা বিনুনিওয়ালা পিশাচিনী রূপে প্রকট হয়ে যেত আর বরকে মেরে ফেলত। এরই মধ্যে পল্লবী আর আমান অনেক বছর ধরে তারা প্রেম করত, কিন্তু ওদের বিয়েতে বড়রা মত দিয়েছিল না। এর কারণও ছিল 5টা বিনুনিওয়ালা পিশাচিনী। আমার মেয়ে আমার চোখের সামনে বিয়ে না করে বুড়ি হয়ে যায় সেটা মেনে নেব, কিন্তু বিয়ে করে পেতনি হয়ে বরকে মারবে, বিধবা হয়ে ঘুরবে, এটা মানতে পারবো না। শাশুড়ি মা, আমরা অন্য গ্রামে পালিয়ে যাব, বিয়ে করে ওইখানে বসবাস করব। সমস্যা থেকে ভয় পেয়ে পালানো আমার পছন্দ নয়। এই সমস্যাটার প্রতিকার বার করতে হবে, তখনই আমি বিয়ে করব। এই সমস্যার সমাধানের জন্য আমি নিজের প্রাণটাও দিতে প্রস্তুত। তোমাদের বয়সটা খুবই ছোট, কিন্তু তোমাদের সাহস দেখে আমি খুব খুশি হলাম। ভূতের প্রকট হওয়ার পরেই ওরা নিজের হাতে স্বামীকে মেরে বিধবা হয়ে যায়। কিছু লোকেরা কাঁদতে থাকে। কিছুদিন পরে হিমালয় থেকে একটা সাধু আসে। নিবারা গ্রামে এসে গ্রাম প্রধানের সাথে দেখা করে। গ্রাম প্রধান সব সমস্যা জানিয়ে ওনার কাছ থেকে সাহায্য চায়। সাধু সারা গ্রামে মন্ত্রজল ছিটিয়ে মীরার বাড়ির দিকে এগোলো। জানলা দিয়ে যখন দেওয়ালে টাঙানো আয়নাটাকে দেখলো, থেমে গেল। সমস্যা এটাই, এর সমাধান মহুয়াতে আছে। ও গ্রাম প্রধানের কাছে গিয়ে বলল যে তাদের গ্রামের সমস্যা গ্রামের শেষে নারকোল গাছের কাছের বাড়িটাতে আছে, সেটা ঠিক করা তার হাতে নেই। তুমি এক্ষুনি মহুয়া যাও আর মন্ত্রজানা কাকির থেকে সাহায্য চাও। এতটুকু বলে সে চলে যায়। সাধু যে কথা বলেছিল সেটা শুনে গ্রাম প্রধান একলা মহুয়ায় গিয়ে সব জানালো। মন্ত্রজানা কাকিকে সব বিস্তারিতভাবে জানালো। আপনি যেমন হোক করে আমাদের গ্রামকে ভূতের হাত থেকে রেহাই দিন কাকি। এতটুকু বলে মন্ত্রজানা কাকিকে নিজের সাথে নিবারা নিয়ে আসে। সেই সময় অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। সাধুর বলার মতে গ্রামের শেষের দিকে নারকোল গাছের কাছে তৃতীয় বাড়িটার সামনে মন্ত্রজানা কাকি একলাই গিয়ে জানলা দিয়ে ভেতরে তাকায়। এটা দেখে মন্ত্রজানা কাকি নিজের মন্ত্র দণ্ড দিয়ে আয়নাটা ভাঙতে শুরু করে, কিন্তু আয়না থেকে বেরিয়ে 5টা বিনুনিওয়ালা পিশাচিনী কাকির উপরে হামলা করে। গাবরা জামানজু। আয়নার মধ্যে যে আত্মাটা ছিল তাকে বাঁধার জন্যে বেতাল শক্তির প্রয়োগ করলো, কিন্তু আত্মা বন্দী হলো না। একে কোনো শক্তিশালী শক্তি বাঁচাচ্ছে, এটা জানতে হবে। এটা ভেবে মাটির মধ্যে পিশাচিনী চুলটাকে উঠিয়ে নিয়ে বেতাল পাহাড়ের দিকে এগিয়ে যায়। বেতাল মূর্তির সামনে কঙ্কালের প্রদীপ জ্বালিয়ে বেতালের পছন্দে তেঁতুলের পাতার মালা বানিয়ে সেটাকে বেতালের মূর্তিতে লাগিয়ে দেয়। প্রদীপে ভূতের চুলটাকে জ্বালিয়ে ধূপটাকে বেতালকে দেখায়। বাম বাম বেতালা,
দেবসন্তা বিজয়ম লা প্রলয়ম বম বম বেতালা দেবশম লা বিজয়ম তা প্রলয়ম। বলো বেতাল বলো, তুমি যে প্রেতাত্মার গন্ধ পাচ্ছ তাকে বাঁধতে পারিনি, ওকে বাঁধার পদ্ধতি বলো। আমি সুগন্ধ দেখেছি, 5টা ঝুঁটি থাকা সেই ডাইনি। তাকে বাঁধার আগে তোমাকে জানতে হবে সে কে। আমি তার গল্প বলছি, শোনো। অনেক বছর আগে নিবারা গ্রামে রমেশ নামের এক ছেলে থাকতো। মহেশ শ্মশানে সমাধি আর তুলসীর কুটির বানানোর কাজ করত। একদিন সিমারিয়া গ্রামের জমিদারের পূর্বপুরুষদের সমাধি ঠিক করার কাজ সে পেল। 1 মাস ধরে সব সমাধিগুলোকে পরিষ্কার করে সে বানাতে শুরু করে। একটা সমাধিতে সে পুরনো দামি আয়না পায়। ধনী লোকেরা বস্তুর কোনো মূল্যই দেয় না। হাতির দাঁত দিয়ে তৈরি এই আয়নাটা খুবই দামি। আয়নাটা ভেঙে গেছে, যদি ঠিক করে নিই তাহলে ব্যবহার করতে পারবো। তারপরে এইটা কাউকে না দেখিয়ে নিজের জিনিস এসে লুকিয়ে দেয়। কিছুদিন পরে সিমারিয়া গ্রামে কাজ পুরো করার পর সেই আয়নাটাকে ঠিক করিয়ে দিয়ে নিজের স্ত্রীকে উপহার রূপে সেইটা দেয়। কিছু বছর পরে যখন তার স্ত্রী অসুস্থ হয়ে মরার অবস্থায় নিজের 7 বছরের মেয়েকে ডেকে এসে বলে, মা জ্যোতি, আমি তোমাকে একটা রহস্য বলছি, মন দিয়ে শোনো। আমি বেশি দিন বাঁচতে পারবো না। আমার বাক্সে যে মিঠুর আয়নাটা আছে, আমার মৃত্যুর পরে আমার দেহর সাথে আমার সমাধিতে পুঁতে দিও। তোমার বাবাকে কিন্তু এই কথাটা বলবে না, কারণ মানুষের বেশি ও বস্তুকে প্রেম করে। তাও তোমার বাবা এই আয়নাটার সম্বন্ধে কিছু জানে না। ভুলেও ওই আয়নাতে রাত্রেবেলা দেখবে না। আয়না তোমার সাথে কথা বলবে, খুব মিষ্টি করে কথা বলে তোমাকে তার কথায় ফাঁসিয়ে দিয়ে আটকে রাখবে। তাই রাত্রেবেলা কোনো দিন তার মধ্যে দেখবে না। ওই আয়নাটাকে নিজের চুলকে সমর্পিত করতে হবে। তার মানে হচ্ছে তোমার মাথা ন্যাড়া করে তোমার বিনুনিটাকে আয়নার সামনে রাখতে হবে। ও তোমার চুল নিয়ে তার বদলে তোমাকে সোনা দেবে, কিন্তু এর থেকে তোমার সৌন্দর্য একটু কম হয়ে যাবে। ওই আয়নাটা আমাকে অনেক সোনা দিয়েছে, কিন্তু তোমার বাবা জুয়া খেলে সব হারিয়েছে। তাই আমি বারবার বলেছি, ওই সোনার লোভে পড়বে না। আয়নাটা আমার সাথে পুঁতে দিও, সাবধানে থেকো। আর কিছুদিন পরে জ্যোতির মায়ের মৃত্যু হয়, কিন্তু জ্যোতি নিজের মাকে দিয়ে থাকা কথাটা পূর্ণ করে না, আর সে আয়না নিজের কাছে লুকিয়ে নেয়। মহেশ অন্য বিয়ে করে নেয় আর তার 5টা সন্তান হয়। সৎ মা জ্যোতিকে খুবই ভালোবাসত, কিন্তু কিছুদিন পরে গভীর অসুখে সে অসুস্থ হয়ে যায়। মা জ্যোতি, তোমার 5টা বোনকে ভালো করে যত্ন করে দেখো, এটা প্রতিজ্ঞা করো। আমার 5 জন বোনের জন্য আমিই মা। আমি প্রতিজ্ঞা করছি, ওদের কোনো কষ্ট হবে না। আমি ওদের দেখাশোনা করব। জ্যোতিকে দিব্যি দেওয়ার পরে সে কিছুদিন পরেই মারা যায়। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পরে মহেশের মানসিক চেতনা হারিয়ে যায়। পাগলের মতন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো আর কখনো বাড়ি ফিরত। 5টা বোনের দায়িত্ব জ্যোতির মাথায় এসে যায়। তখন তার মায়ের মৃত্যুতে সে আয়নার রহস্য মনে পড়ে। পুরনো বাক্সর থেকে সেই আয়না বের করে সে আয়নার সামনে নিজের কষ্ট বলতে শুরু করে। হায় রে মেয়ে, এত কম বয়সে তোমার এত কষ্ট। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তোমার কষ্ট দূর করব, কিন্তু আমার মেয়েদের চুল পছন্দ। তোমার মাথা ন্যাড়া করে চুলটা আমায় দাও। ন্যাড়া হয়ে আমার সামনে বসো, তোমাকে সোনা দেব। আয়নার বলার অনুসারে যখন জ্যোতি নিজের চুল কেটে দিয়ে আয়নার সামনে দান করে দেয়, আয়নার থেকে একটা ভয়ঙ্কর হাত বের হয় আর সেই চুলগুলো নিয়ে চলে যায়। তার বিনিময়ে সেই হাত কিছু সোনার মুদ্রা নিয়ে বাইরে আসে। আর এইভাবে আয়না মুদ্রা দিতে থাকে আর পরিবার ঠিক মতন চলতে থাকে। কিন্তু বোনরা শুধু ভালোবাসার ভান করত, কিন্তু ওরা 5 জন সবসময় সৎ মায়ের মেয়ের মতনই তাকে দেখত। সময় চলে গেল আর বোনরা সবাই বড় হয়ে গেল। আর প্রত্যেকবার জ্যোতি নিজের চুলগুলো সেই তোতা আয়নাকে দিয়ে সোনা নিতে থাকলো আর প্রত্যেককে বিয়ে দেয়। অনেকবার গ্রামের লোকেরা ন্যাড়া হওয়াতে জ্যোতিকে নিয়ে ঠাট্টা করে। দেখো জ্যোতিটা কেমন ভাবে ঘোরে, যেন ওর স্বামী মারা গেছে, চুল কামিয়ে নাড়া হয়ে ঘোরে। এর চেহারা দেখাই তো পাপ। তাদের সব কথা শুনে জ্যোতি মনে মনে দুঃখ পেত, কিন্তু কাউকে কিচ্ছু বলতো না। ওদের মায়ের মৃত্যুর পরেও জ্যোতি সেই আয়নার রহস্য ভুলে যায়। প্রত্যেকবার যখনই সে চুল দিত সেই আয়না মুদ্রা দিত, কিন্তু তার সঙ্গে তার সৌন্দর্য কমে যেত।
তাই জ্যোতির চুল ওঠা আস্তে আস্তে কমে যায়। পঞ্চমতম বোনের বিয়ের জন্য নিজের চুল কেটে তার বিনিময়তে পাওয়া সোনা দিয়ে তার বিয়ে করিয়ে দেয়। সেদিন থেকে তার চুল ওঠা বন্ধ হয়ে যায়। নেড়া নেড়া পুরো নেড়া, আরে গোল নেড়া, আরে বেলতলায় যাবে নাকি নেড়া? জ্যোতি সবসময় ন্যাড়াই থাকতো, তাই তার নিজের বোনেরাই তাকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু সে রহস্য সবসময় লুকিয়ে রাখতো। ওদেরকে খুশি দেখেই জ্যোতিও খুশি হতো। কিছু সময় পরে সে ভাবে তারও বিয়ে করে নেওয়া উচিত আর সুখে জীবনযাপন করা উচিত। তাই সেই কারণে পয়সা আনার জন্যে সে আয়নার সামনে নিজের কষ্টটা বলে। আবার আমি তো বুঝে গেলাম, কিন্তু তোমাকে যদি সোনা দিতে হয় আমার চুল চাই। তোমার চুল কম, তোমার মাথায় যে চুল আছে এখন সেটা কম। আমার পুরো বিনুনি চাই, তখন আমি তোমাকে সোনা দিতে পারবো। এখন তো তুমি আর চুল দিতে পারবে না। পরের দিন সে 5 বোনকে ডেকে সেই আয়নার রহস্যটা বলে দেয়। তোমাদের সবার জন্য আমি আমার সৌন্দর্য আর চুল ত্যাগ করেছি। তোমাদের মধ্যে যদি কেউ একজন বিনুনি দিয়ে দেয়, তার বদলে যা সোনা পাওয়া যাবে তা আমাকে দিয়ে দেয়, তাহলে আমি একটা পরচুল বানিয়ে নেব আর বিয়ে করে তোমাদের মতন একটা সংসার বসাবো। দয়া করে আমাকে সাহায্য করো। জ্যোতির সাহায্য চাওয়াতে তার বোনেরা তাকে সাহায্য করতে মানা করে দেয়। যদি আমি নাড়া হয়ে বাড়ি যাই আমার স্বামী আমাকে ছেড়ে দেবে। তুমি তো নিজে বলছো ওই আয়নার সাথে কথা বললে একবারই আমাদেরকে গোলাম বানিয়ে নেবে। তুমি ভুল বলছো বোন। আয়নাটাকে মায়ের সাথে পুঁতে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তোমার বলিদানের জন্য আমরা কি দিতে পারি দিদি? আমরা যদি কিছু দিতেও চাই, যা কিছু আছে সেগুলো তো আমাদের নয়। আমাদের শরীরে যে সোনা আছে সেটাও আমাদের শাশুড়ি গুনে রেখে দিয়েছে। হ্যাঁ, আমার যদি কিছু আছে সেটা আমার চুলই আছে। এর থেকে একটু চুল নিয়ে নিতে পারো। এই বলে এক বোন নিজের চুল ভেঙে দিয়ে জ্যোতির হাতে রেখে দিয়ে চলে যায়। বাকি বোনেরাও জ্যোতির হাতে একটু একটু চুল দিয়ে চলে যায়। জ্যোতি ওদের কথায় অনেক দুঃখিত হয় আর এই কথাটা সেই আয়নাকে বলে। সে আয়নার সামনে নিজের মাথা ফাটিয়ে মরে যায়। আয়নার বাইরে থাকা একটা বিপদ ছিল, তাই তার বোনেরা জ্যোতির মৃতদেহর সঙ্গে সেই আয়নাকেও পুঁতে দেয়। কিন্তু বোনেদের উপরের সেই রাগ, বেঁচে থাকা অবস্থায় গ্রামের লোকেদের সেই ঠাট্টা কথা জ্যোতির আত্মার আগে প্রেতাত্মা রূপ ধারণ করে নেয়। কিন্তু সেই সীমা পার করে গ্রামের ভেতরে যাওয়া অসমর্থ, নিজের কবরের আশেপাশে সুযোগের অপেক্ষায় ছিল। অনেক বছর পরে একটা মেয়ে সেই ভাঙা আয়না নিয়ে যায়, যেই কারণে জ্যোতির আত্মা গ্রামে প্রবেশ করার শক্তি পায়। সে সেই মেয়েটাকে নিজের স্বীকার করে আর ভেবে নেয় যেমন তার বিয়ে হয়নি, গ্রামে সে কোনো মেয়েরই বিয়ে হতে দেবে না। যে সুখ সে পায়নি সেই সুখ যেন অন্য কেউ না পায়। যদি কেউ বিয়ে করেও নেয় তাহলে তাকে সে বিধবা করে দিত। এটাই হলো সেই 5টা বিনুনি থাকা ডাইনির গল্প। ন্যায়ের কথা যদি বলা হয় 5টে বোনকে ডেকে ওদেরকে পীড়িত করা উচিত, কিন্তু গ্রামবাসীদের শাস্তি দেওয়াটা কি ঠিক? কিন্তু জ্যোতির বোনেদের কি হলো? জ্যোতির মরে প্রায় 70 বছর হয়ে গেছে। ওর সব বোনরাও অনেক আগেই মারা গেছে। জ্যোতির আত্মা এখনো কোনো গ্রামের সীমা পার করতে পারে না। শুধু নিবারা গ্রামের সেই মেয়ের কারণেই সেখানে যেতে পারে। তাহলে আমি ওকে কেন বাঁধতে পারছি না? কারণ জ্যোতি নিজের রাগ কমানোর জন্যে সেই তোতা আয়নাকে নিজের বাস হিসেবে বানিয়েছে। একটা আয়না সেই গন্ধর্ব লোকের মহিলার, তাই তোমার বেতাল শক্তি তার উপরে কাজ করে না। সেই আয়নাকে আমরা নিষ্প্রাণ করতে পারবো না, কিন্তু সেই আয়নায় থাকা জ্যোতির আত্মাকে আমরা নষ্ট করতে পারবো। কি করতে হবে? মন্ত্রজানা কাকিকে বিস্তারিতভাবে জানিয়ে বেতাল অন্তর্ধান হয়ে যায়। মন্ত্রজানা কাকি বেতাল পাহাড় থেকে নিবারায় পৌঁছে গ্রাম প্রধানের কাছে গিয়ে বলে যে ওর একটা জুটি চাই যারা বিয়ে করেনি। সমস্যার সমাধানের অপেক্ষা করতে থাকা পল্লবী আর অমন এদেরকে গ্রাম প্রধান ডেকে সমস্যাটা বলে কাকির হাতে সঁপে দেয়। আমি আগের থেকে বলছি, যদি কিছু ভুল হয় তোমাদের দুজন থেকে একজন কিন্তু মরতেও পারে। তোমরা কি এটার জন্য তৈরি? কাকি, আমাদের গ্রামের উপরে যে ভূতরের সমস্যাটা এসছে সেটা থেকে বাঁচার জন্য আমাদের যদি মরতে হয় কোনো ব্যাপার না। বলুন কি করতে হবে? মন্ত্রজানা কাকির বলার অনুসারে দুজনকে বিয়ের কাপড় চোপড় পরিয়ে বসাতে গাবরা জামান
গাবরাজা মাঞ্জু। যেই কাকি মন্ত্রপাঠ করে, নতুন বউয়ের রূপে পল্লবীকে 5টা বিনুনিওয়ালা পিশাচিনী আহ্বান করে নেয়। পল্লবীকে যেন কোনো অন্ধকারে কেউ টেনে নিয়ে যাচ্ছে মতন টেনে নিয়ে গেল। কাকি আগের থেকেই পল্লবীর পায়ে একটা রশি বেঁধে দিয়েছিল, তাই তার পেছন পেছন গিয়ে কাকি 5টা বিনুনিওয়ালা পিশাচিনীর সাথে লড়াই করছিল। রক্ষা রশিটাকে ফেলে দিয়ে মন্ত্রপাঠ করছিল, গাবরাজা মাঞ্জু। রশিটা ভূতকে বেঁধে নিল। পল্লবীর মধ্যে যে ভূতে প্রেতাত্মাটাকে যখন অমন মঙ্গলসূত্র পরালো, তখন প্রেতাত্মা আত্মার রূপে প্রকট হয়ে গিয়ে পল্লবী থেকে বাইরে বেরিয়ে আসলো। সবার সামনে আত্মা জ্যোতি হয়ে গেল, আকাশে বিলীন হয়ে গেল। এইসব কথা জানতো না মীরা, আর বাড়িতে ঘুমোচ্ছিল। কাকি আয়নাটাকে নিয়ে গিয়ে জ্যোতির সমাধিস্থলে নিয়ে গিয়ে পুঁতে দিল। এই সমাধি থেকে কেউ যেন আর না খোড়ে। সমাধির উপরে একটা চেতাবনী লিখে রাখো যে এর উপরে যেন কেউ পা না রাখে। এর থেকে তোমার গ্রামের আর কোনো সমস্যা হবে না। এটা বলে কাকি ওখান থেকে মহুয়া চলে যায়। মন্ত্রজানা কাকির অনুসারে ওরা আয়নার সাথে জ্যোতির সমাধি বানিয়ে ওখানে একটা চেতাবনী লিখে দেয়। এই 5টা বিনুনিওয়ালা পিশাচিনীর গল্প অনেক বছর আগেকার। জ্যোতির প্রেতাত্মা এত বছর পরেও গ্রামের সীমানার পারে কিভাবে এলো? আরে পাগল কোথাকার, তুই বুঝতে পারলি না? সেই তোতা আয়নার থেকে যদি একটু কাঁচও নিয়ে নিজের মন থেকে নিয়ে গিয়ে আর রাত্রে সেই আয়নার সামনে বসে নিজেকে দেখে চুল আঁচড়ানোর মানে হচ্ছে জ্যোতির আত্মাকে দেখা আর তাকে আমন্ত্রণ জানানো, তাই না কাকি? হ্যাঁ রে নাটা। সেই সব তো ঠিক আছে কাকি, কিন্তু সেই তোতা আয়নার গল্পটা কি, তার রহস্যটা কি আসলে? মিঠু আয়নাটা মানুষকে ফাঁসানোর জন্য শ্রাপিত আর নিষ্কাশিত গন্ধর্ব কন্যা বিলোহিতের। ওর গল্প আবার কোনোদিন বলবো। আমার এবার ঘুম আসছে। এই গল্পতে আসল দোষীটাকে সমাধিতে পাওয়া, সেই আয়নাটাকে উপহার রূপে দেওয়া মহেশ, স্বামীর থেকে সে আয়নার রহস্য লুকিয়ে দিয়ে নিজের মেয়েকে বলে থাকা বন্দনা, নিজের সৎ মায়ের মেয়েকে নিজের মতন মেনে নিয়ে তাদের বিয়ে দেওয়ার জন্য সবকিছু দান করে দেওয়া সেই উদার জ্যোতি, নিজের বোনের বলিদান না দেখে তাকে ব্যবহার করে থাকা সেই 5 বোন, নিজের জীবনযাপন করার জন্য ন্যাড়া হয়ে থাকা সেই জ্যোতিকে নিয়ে ঠাট্টা করে থাকা সেই গ্রামের লোকেরা। আসল দোষীটাকে যদি আপনারা উত্তর জানার পরেও না বলেন, তাহলে কিন্তু মন্ত্র কাকির শক্তিটা কমে যাবে। সাবধান।